আচ্ছা, যেটা ফার্স্টে কোয়েশ্চেন ছিল যে ফার্স্টে ওই যে ডেঙ্গু ডেঙ্গু নিয়ে যেটা কোয়েশ্চেনটা ছিল, ঠিক আছে, যে ডেঙ্গুর জন্য কিভাবে মোকাবিলা করা হবে, যেটা একদম এটা একদম কারেন্ট ইস্যু, এটা সাধারণ প্রতিবেদন হিসেবে আসতে পারে, এগুলো সাধারণ প্রতিবেদনের মধ্যে পড়ে। সাধারণ প্রতিবেদন মধ্যে এগুলো পড়ে, যেটা হচ্ছে যে কোনো ডেঙ্গু রিসেন্টলি হচ্ছে যে বিভিন্ন জেলায়, স্পেশালি কলকাতায়, মুর্শিদাবাদে, এই সমস্ত জেলাগুলোতে প্রথম সারিতে উঠে এসেছে। হ্যাঁ, যে ডেঙ্গুতে যে ভীষণভাবে ডেঙ্গুর সংখ্যা খুবই বাড়ছে এই সমস্ত জেলাগুলোতে। আচ্ছা, তো এই জেলাগুলোতে এখানে হলো কোনো একটা পার্টিকুলার জেলা আমি মেনশন করিনি, আমি বলেছি সমগ্র রাজ্য জুড়েই সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। বিষয়টা হলো কি ধরনের সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কি ধরনের সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তাহলে কি করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা টাইটেল দিতে হবে, টাইটেলটাতেই যেন বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, শিরোনামটাতে, যে ডেঙ্গু দমনে, বিষয়টাকে আমি ডেঙ্গুই রেখেছি, অন্য কিছু তোমরা দিতে মানে তারপরে কিন্তু তোমরা অন্য কিছু লিখতেই পারো, অ্যাজ ইউজুয়াল প্রশ্নতে যেটাই আছে সেটাই আমি শিরোনাম করব, এমনটা যেন না হয়। শিরোনাম বিষয়টা যেন একটু আলাদা হয়, ঠিক আছে, শিরোনামটা সবসময় একটু আলাদা হয়, শুধু বিষয়টাকে আলাদা করবে না। যে ডেঙ্গু দমনে ওখানে মোকাবিলায় করেছি, তাই দমনে রাজ্য সরকারের পদক্ষেপ, কমা দেবে, প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা গ্রহণ, ঠিক আছে। আর যদি সেটাও না হয়, যে ডেঙ্গু দমনে রাজ্য সরকারের পদক্ষেপ, এইটুকু দিলেও নম্বর পাবে, কোনো অসুবিধা নেই। এটা আমি এইভাবে করতে যেহেতু অভ্যস্ত, আমি দিয়েছি, তো এটা দিলে আরেকটু বেশি মার্কসটা ক্যারি করবে, মনে হবে যে না একেবারেই একটা প্রতিবেদন খবরের কাগজে ঠিক যেমন থাকে সেইভাবেই তোমরা লিখছো, একটু যেন লেখাটা ইউনিক হয়। প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা গ্রহণ হলো। আচ্ছা, শুধুমাত্র বইয়ের পাতায় যেমন আছে বিষয়টা তেমন না করে, যেহেতু এটা প্রতিবেদন, তাই খবরের কাগজের মতো করার একটু চেষ্টা করবে প্রত্যেকে। এটা যেমন রুলস এর মধ্যে আছে তোমরা এটা করলে। এবার হচ্ছে যে গত বছরের তুলনায় আমি কিভাবে শুরুটা করব, যে এই বছর ডেঙ্গুর সংখ্যা আরো বেশি, ডেঙ্গু বা ডেঙ্গি দুটোই লেখা যেতে পারে, গত বছরের তুলনায় এবার এবার পশ্চিমবঙ্গে ডেঙ্গির প্রকোপটা অনেক বেশি, ডেঙ্গির বা এই প্রকোপের জায়গাটা আরেকটাও করা যেতে পারে, যে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি, এটাও করা যেতে পারে। সংখ্যা অনেক বেশি, দুটোই করা যেতে পারে, ঠিক আছে। শব্দগুলো খেয়াল করো যে কিভাবে লিখতে হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে, এখানে একটা কমা দাও, রাজ্য সরকার, আচ্ছা রাজ্য সরকারকে এখানে দেওয়া হয়েছে, তো তাহলে এখানে দেওয়া দরকার নেই, রাজ্য সরকারকে, প্রত্যেকটি জেলার জেলা শাসককে, ঠিক আছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে রাজ্য সরকারকে, কমা, প্রত্যেকটি জেলার জেলা শাসককে, জেলা শাসক শব্দটা একসাথে করে দিও, ঠিক আছে। স্পেলিংটা এটা হবে, জেলা শাসককে। বর্ষা শেষে ডেঙ্গু থাবা বসিয়েছে, মেনলি বর্ষার সময় বা তারপরেই ডেঙ্গু আমাদের রাজ্যে বেশি পরিমাণে আমরা যে কয়েকটা বছর আমরা দেখছি, সেখানে দেখছি যে বর্ষার পরেই কিন্তু ডেঙ্গুর বেশি প্রকোপ দেখা যায়, ঠিক আছে। তো এক্ষেত্রেও সেটাই হবে। তো বর্ষার শেষে ডেঙ্গু কিভাবে জোরালো আরো থাবা বসাতে পারে, সরকারের তরফে এই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু মোকাবিলা প্রচারাভিযান। কেন সপ্তাহব্যাপী করেছি এখানে, তাহলে কোনো একটা সংখ্যাকে উল্লেখ করতে হবে না, আদারওয়াইজ কিন্তু এত তারিখ থেকে এত তারিখ ব্যাপী চলছে প্রচারাভিযান, সেটাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তাই জন্য সপ্তাহব্যাপী করা হয়েছে, যেটা একদম কারেন্ট ইস্যু, যদি পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ডেট মেনশন করে দেয় সেক্ষেত্রে তোমরা ডেট মেনশন করবে। এবারে আমরা আসছি যে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এই উদ্বেগের মধ্যেই মোকাবিলার সব রকম প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে। কারণ এই পুরো বিষয়টা কারা দেখছে? পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক দেখছে, তাই জন্য তার শীর্ষ আধিকারিকরাই বিষয়টা জানাচ্ছে। এখানে আমি আজকে আগেই বলেছিলাম যে কখনোই কোনো প্রতিবেদনে, এর পরের প্রতিবেদন আমি দেখতে গিয়ে দেখবো খাতায়, অবশ্যই কোনো ব্যক্তিগত মতামত একেবারেই দেওয়া যাবে না, ব্যক্তিগত মতামত একেবারেই না। তাই সংশ্লিষ্ট দপ্তরের একজন শীর্ষস্থানীয় আধিকারিক, প্রশাসনিক আধিকারিক, তিনি জানাচ্ছেন যে কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুতির এই যে নোডাল দপ্তর যেহেতু পঞ্চায়েত দপ্তর, তাই জন্য তার তত্ত্বাবধানে রয়েছে পুরো বিষয়টা, সেটা জানানো হলো মানুষকে। শহর এবং মফস্বল অঞ্চলগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভাগুলো। স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণের যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে যে নর্দমা পরিষ্কার করা, জল মানে যেটা হয় যে জমা জল যাতে না জমে সেই বিষয়গুলো দেখা, জলাশয়, বিভিন্ন বাজার, বিভিন্ন ধর্মস্থান, মন্দির, মসজিদ, এইগুলো আলাদা করেও লেখা যেতে পারে, স্কুল, কলেজ, সরকারি দপ্তরে যেখানে সাফাইয়ের কাজ করা, কোথাও যদি জল জমে সেই জমা জলকে পরিষ্কার করতে হবে। বিভিন্ন জায়গায় মশার যে আমরা বলি তেল ব্যবহার করা মশা মারার, সেগুলো ব্যবহার করা যেতে পারে, এটা নোট ডাউন মানে লিখতেই পারো। ডেঙ্গি আটকানোর জন্য কি ধরনের সতর্কতা নিতে হবে সেগুলো জানাতে জানাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, এবং স্কুল পড়ুয়া, এই মুহূর্তে যে স্কুল পড়ুয়া আছে তাদের মধ্যেও অনুষ্ঠান, গ্রাম সংসদগুলোতেও প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। হলো। আচ্ছা, এবার হচ্ছে লাস্টে কি বলা হচ্ছে না, বেশ কিছু জেলায় ডেঙ্গির প্রকোপের সম্ভাবনা বেশি বলে চিহ্নিত করা হয়েছে। মশাবাহী রোগ মোকাবিলায় এই জেলাগুলোর জন্য তৈরি হয়েছে বিশেষ পরিকল্পনা। এখানে জ্বরের উপর নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার তথ্য দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। পঞ্চায়েত দপ্তর তার ভিত্তিতেই এই সমস্ত এলাকাগুলোতে কি সংশ্লিষ্ট, এই যেগুলো বললাম যে সংশ্লিষ্ট, যে যদি বলে যে পার্টিকুলার কোন কোন জেলা, তাহলে এখন এই মুহূর্তে নিয়ে নিতে পারো, যেটা হচ্ছে একদম প্রথমে রয়েছে কলকাতা ডেটাটা, ঠিক আছে, তারপরে রয়েছে মুর্শিদাবাদ, থার্ড ওয়ানে রয়েছে নদিয়া। এই হলো সংখ্যাটা, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি ডেটাটা আমি জেলাগুলো আমার মনে আছে আমি বলে দিলাম, সংখ্যা কতটা আক্রান্ত হয়েছে সেটাও আছে, আমি বলে দেবো দেখে, ঠিক আছে। এখানে জ্বরের উপর নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার তথ্য দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। পঞ্চায়েত দপ্তর তার ভিত্তিতেই ডেঙ্গি প্রবণ এলাকাগুলোতে কিভাবে পরিকল্পনা নিয়ে সেইভাবে এগোচ্ছে। এই জন্য সমীক্ষক দল গঠন করা হয়েছে, তার সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এই বিশেষ ব্যবস্থা কার্যকরীর মাধ্যমে ডেঙ্গুর মোকাবিলা করা সম্ভব। এই হলো পদক্ষেপগুলো। তাহলে আমি এখানে শুধুমাত্র আমাকে বলেছে যে ডেঙ্গুর মোকাবিলা করতে হবে, তার জন্য সরকারের প্রচারাভিযান, তার জন্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাই আমি আমার লেখার মধ্যে আনবো তুলে। কখনোই আমি ডিটেল ডেঙ্গু হলে কি হয়, এই হয়, মানে আমি বড়জোর বলতে পারি যে জ্বর হয় বা জ্বরে আক্রান্তর সংখ্যা এত, এটা মেনশন করতে পারি, কিন্তু এর থেকে বেশি ডেঙ্গুর যত উপসর্গ রয়েছে তাই নিয়ে আমি বিস্তৃত লেখা শুরু করলাম, একদম নয়। লেখার কিন্তু নাম্বার তাতে কমে যাবে, একদম টু দা পয়েন্ট আনসার করতে হবে। এটা আমি বলছি সকলকে, মাথায় রাখবে এগুলো লেখার সময়। 1 নম্বর। 2, অনেকে অনেক জায়গায় লিখেছো লেখার মধ্যে যে সমীক্ষার দ্বারা, একটা সমীক্ষার মাধ্যমে জানা গেছে, একটা সমীক্ষা বলে কিছু হয় না, পার্টিকুলার সমীক্ষাটার নাম দিতে হবে। যদি নাম না মনে থাকে ওই বিষয়টাই লেখার দরকার নেই। বোঝাতে পেরেছি? এই জায়গাগুলো নিজেদেরকে কিন্তু ঠিক করতে হবে। অনেকেই লিখেছো খাতার মধ্যে যে সমীক্ষা থেকে জানা গেছে বা এই তথ্য জানা যাচ্ছে। না, কি তথ্য, কিসের ভিত্তিতে জানা যাচ্ছে? সমীক্ষাটা যে হয়েছে, পার্টিকুলার সমীক্ষাটার নাম কি? কোন একটা কমিটি বা কমিশন এই কথাটা বলেছে, তাহলে পার্টিকুলার তার নাম কি, কোন কমিশন বলেছে বা কোন কমিটির আন্ডারে এটার সিদ্ধান্ত হয়েছে, তার নামটা দিতে হবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো?
ম্যাম বেসরকারি সমীক্ষার দ্বারা নাম থাকে, তোমরা দেখবে খবরের কাগজেও লেখা থাকে, মানে পার্টিকুলার কোন সমীক্ষাটা কারা করেছে সেটা লেখা থাকে। তো চেষ্টা করবে যতটা সম্ভব সেই সমীক্ষাটার নাম দেওয়া। দিলে ভালো নম্বরটা পাবে, এক্সাক্ট যদি উল্লেখ করো তাহলে নম্বরটা পাবে, ঠিক আছে, এটাই আমি বলছি। ম্যাম এটা ম্যাডাম গ্রুপে পাঠাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো সব গ্রুপে। মোকাবিলা করবার জন্য যখন মানে এগুলো আমাকে মাথার মধ্যে নিয়ে চলে আসতে হবে ইনস্ট্যান্ট, যে তাহলে আমার মোকাবিলা করতে গেলে সরকারি পদক্ষেপগুলো আমাকে কাজে লাগাতে হবে, আমি কিন্তু আর অন্য কিছু দেব না। এখানে আমি বিস্তৃত ভাবে সেই ডেঙ্গুর উপসর্গ এগুলো জানাবো, মানে অতটা দেওয়ার মতো নয়, বা ডেঙ্গুর উপসর্গগুলো আমি যদি জানাই তাহলে আমাকে তো বা এটা শুধুমাত্র এক লাইনে আমি লিখে দিতে পারি যে ডেঙ্গুর উপসর্গগুলো সম্পর্কে সচেতন করতে মানুষকে কি করা হচ্ছে, বিভিন্ন প্ল্যাকার্ড ব্যবহার করা হচ্ছে, বা বিভিন্ন চার্ট ব্যবহার করা হচ্ছে, তালিকা ব্যবহার করা হচ্ছে, বাংলায় লিখবে তো, তালিকা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো ব্যাস এই এক লাইনেই কিন্তু লেখাটা শেষ হয়ে গেল। তার জন্য আমি কিন্তু বিস্তৃত আকারে ওই পুরো ধরে ধরে উপসর্গ লিখবো না। বোঝাতে পেরেছি আমি? আর লাস্ট প্যারাটা, এটা তুমি মাথায় রেখে দাও যে লাস্ট যে প্যারাটা হবে সেই প্যারাটা কিন্তু সমাজের অভিজ্ঞ ব্যক্তিরা কি বলছে সেই বিষয়টা নিয়ে, সেটার জন্য তোমাকে রেখে দিতে হবে। আমি ফার্স্টেই বলি আমাকে ঘটনাটা কিভাবে সাজাতে হবে। যখন আমি প্রতিবেদন লিখছি আমার ফার্স্ট যে প্যারাটা থাকবে সেই প্যারাটাতে যদি সেটা কোনো সাধারণ প্রতিবেদন হয়, যদি সেটা কোনো সাধারণ প্রতিবেদন হয়, আশা করি বিষয়টা দেখে আমি বুঝতে পারবো সেটা সাধারণ নাকি সম্পাদকীয়। তাহলে যদি সাধারণ হয় তাহলে ফার্স্ট প্যারাতে কখন ঘটছে, কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, এই যে 5টা কোয়েশ্চেন মার্ক লিখে নাও এটা খাতায়, যে ফার্স্ট প্যারাতে তাহলে যদি সাধারণ প্রতিবেদন হয় তাহলে প্রথম প্যারাতে বলি, বলুন ম্যাম। হ্যাঁ, কি ঘটছে, কোথায় ঘটছে, কখন ঘটছে, কি ঘটছে, কোথায় ঘটছে, কখন ঘটছে, এই 3টে তথ্য আগে আমি দেব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একদম প্রথমে তো কখনোই যদি কোনো বড় ঘটনা ঘটে, সেটা ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, যাই হোক, তা এই ধরনের মানে সাধারণ মানুষ সেখানে কিন্তু প্রথমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম তার প্রশাসন বা পুলিশ চলে আসে না, তাদেরকে খবর দেওয়া হয়, ঠিক আছে। তাই জন্য সেই সেখানকার মানুষজন, ঠিক আছে, সেখানকার মানুষজনরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেটা আমাদেরকে প্রত্যক্ষদর্শী বলা হয়, প্রত্যক্ষদর্শীদের অভিমত, সেইটা আমি দেবো। এটা গেল ফার্স্ট প্যারা, প্রত্যক্ষদর্শীদের অভিমত, এটা গেল একদম ফার্স্ট প্যারা। হলো। দ্বিতীয় প্যারাতে কি কারণে ঘটনাটা ঘটেছে, দ্বিতীয় যে প্যারাটা হবে সেখানে কি কারণে ঘটনাটা ঘটেছে, কতজন আহত বা নিহত হয়েছে, আর এবারে হলো যে পুলিশ কি বলছে, বা মানে আমরা বলতে পারি যে কোথাও একটা আগুন লেগেছে, তাহলে দমকল মানে দমকল যারা কি বলবো কর্মী, দমকল কর্মী যারা রয়েছে তারা কি বলছে, পুলিশ কর্মীরা কি বলছে, এই ধরনের বিষয়, মানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা কি বলছে, ঘটনাটার সঙ্গে যারা ঘটনাটা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে যাচ্ছে তারা কি বলছে, বা বিপর্যয় মোকাবিলা দল কি বলছে, এইগুলো হলো মাঝের প্যারাটাতে থাকবে। ঠিক এই আকারে লিখে আমি চলে আসব। আর লাস্ট যে প্যারাটা হবে থার্ড প্যারাটা, যেখানে আমি কোনো সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমি লিখবো, লাস্ট যে প্যারাটা হবে।
তারা কিভাবে বিষয়টা তারা তারা কোন চোখে দেখছেন, ঠিক আছে, তারা বিষয়টা সম্পর্কে কি জানাচ্ছেন, কি কি করলে এই ধরনের সমস্যা থেকে সমাধান হবে, তাদের বক্তব্যটা লিখবো থার্ড প্যারাতে। একটা ধরুন ম্যাম, হুম। হয়তো সেক্ষেত্রে এমন একটা আহতদের এত ক্ষতিপূরণ দেওয়া হবে, নিহতদের এত ক্ষতিপূরণ দেওয়া হবে, কারোর পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে, এই তিনটে গতানুগতিক বিষয় হলো। তিনটে বিষয় কি কি? হ্যাঁ। হুম। আহ, তিনটে বিষয় এই হলো বিষয়। এবার আমার কথা হলো, এটা যদি অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু সাধারণ প্রতিবেদন, তাহলে কি করতে হবে? যেমন এই যে ডেঙ্গু, যেমন হচ্ছে আমি বলছি যে বই মেলা, যেমন হচ্ছে কোথাও কোনো পুষ্প প্রদর্শনী বা রক্তদান শিবির, তাহলে তো সেখানে তো আর কি বলবো অ্যাক্সিডেন্ট নয় যে ক্ষতিপূরণ ঘোষণা করবে, ঠিক আছে? তাহলে পার্টিকুলার ঘটনাটা কোন দিনে ঘটছে, এবার বইমেলা কখন ঘটে সকলে জানে, তো সেই সময় বা সারা বছর জুড়ে রক্তদান শিবির হতে পারে, তার জন্য একটা যে কোনো বারকে নির্দেশ করা যেতে পারে, ঠিক আছে, কোনো একটা ছুটির দিন। এবার সেটাকে আমি যদি ধরে নিই যে সেটা কোনো একটা বিশেষ দিন, হয়তো সেটা আমাদের দেশ আমাদের যা স্বাধীনতা দিবস 15ই আগস্ট, এমন একটা দিনকে আমি সবসময় চুজ করব যে দিনটাকে নিয়ে কোনো বিতর্ক হবে না। স্বাধীনতা দিবস হতে পারে, প্রজাতন্ত্র দিবসের দিন হতে পারে, ঠিক ঠিক আছে, এই যে আপকামিং কি- ক্রিসমাস আসছে, এই ধরনের। কিংবা এরকম হতে পারে মানে কালী পূজার ওকেশনে কিংবা দুর্গা পূজার ওকেশনে। হ্যাঁ, সাধারণত পুজোর অকেশনে না এই তোমার রক্তদান শিবির এগুলো মানে করতে চায় না লোকে, ঠিক আছে, তাই জন্য এগুলো সাধারণত কি হয় ওই দেশাত্মবোধক বিষয় যেগুলো থাকে সেইগুলোতে, ঠিক আছে। তো ওগুলো লিখলে আরো বেটার হবে। হ্যাঁ, ওগুলো লিখলে অনেক বেটার হবে। তো ওই ধরনের ডেট গুলো উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে, লিখে দিতে হবে যে প্রজাতন্ত্র দিবসের দিন 26শে জানুয়ারি, তাহলে বিষয়টা অনেক বেশি, বা বিবেকানন্দের জন্মের দিন, বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের দিন, বা মহাত্মা গান্ধীর জন্মের দিন, ঠিক আছে, 2রা অক্টোবর, এইগুলো। তো এইগুলো দিয়ে তাহলে শুরুটা করতে হবে। বইমেলা হলে তো ওটা কোনো ব্যাপার না, ওটা তো জানুয়ারি মাসেই সাধারণত হয়, যে শেষ সপ্তাহতে, তখন ওইভাবে উল্লেখটা করতে হবে যে জানুয়ারির শেষ সপ্তাহ। এগুলো একদম ট্রু ঘটনা, এগুলো থেকে কোনো সালের কোনো প্রবলেম হবে না, মানে তারিখের আর কি। আর তাহলে এইভাবে শুরুটা করতে হবে। তাহলে কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কোথায় বিষয়টা হচ্ছে, রক্তদান কেন প্রয়োজন, রক্তদান না কেন মানুষ আরো রক্তদান, যেটা মাঝের প্যারাটা হবে সেখানে, কেন মানুষ আরো বেশি করে রক্ত দেবে, রক্ত দিলে সেই রক্তের মাধ্যমে কিভাবে মানুষকে মানে কত ধরনের জটিল রোগ কিভাবে আহ সমস্যার সমাধান করা যেতে পারে। এই যেমন কিছুদিন আগেই একটা নিউজ এসছে এই ডেঙ্গুর প্রসঙ্গেতেই, যে ডেঙ্গু এত পরিমাণে বাড়ছে, ব্লাড ব্যাংকে রক্ত নেই সেই তুলনায়। এটা কি হয়, প্লেটলেট কমে যায়, আমাদের তো ব্লাডের প্রয়োজন হয় সেই সময়। তো সেই কারণে কি হয়, তো বলছে যে ব্লাড ব্যাংকে এই মুহূর্তে অনেকদিন ধরে রক্তদান শিবির সেভাবে অনুষ্ঠিত হয়নি বলেই ব্লাড ব্যাংকে রক্ত মানে চাহিদাটাও কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো এইরকমই বলছি আমি কেন দরকার। এবং এই প্রসঙ্গে আমি যদি বলি যে জায়গাটাতে অনুষ্ঠিত হয়েছে, তাহলে সেই জায়গার জেলা শাসককে আমন্ত্রণ করা হয়েছে, বা কোনো সেই জায়গার কোনো পঞ্চায়েত সমিতির প্রধান, কোনো মন্ত্রী হতে পারে, কোনো আমলা হতে পারে, বা সংশ্লিষ্ট জায়গার ধরো কোনো মানে আর কি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে, আই মিন ধরো কোনো ডাক্তার, অঞ্চলের খুব একজন নামকরা বিখ্যাত কোনো একজন ডাক্তারকে ডাকা হলো। তো এই বিষয়গুলো, ঠিক আছে, আর একদম শেষে যারা এসছেন তারা কি বলছেন, এইভাবে পুরো বিষয়টাকে কমপ্লিট করতে হবে। বইমেলাটা আমি করিয়ে দেবো, মানে রক্তদান শিবির এগুলো টুকটাক যেগুলো কমন আছে এগুলো আমি করিয়ে দেবো। ম্যাম, বল। একটু প্রতিবেদনের ওই ডেটটা এখানে কবেকার ডেটটা দিতে হবে? হ্যাঁ, প্রতিবেদনের ডেটটা যদি কোনো বিশেষ মানে এই জাতীয় আমি বলছি যে কোথাও আহ প্রতিবেদনে সাধারণত যদি সম্পাদকীয় প্রতিবেদন হয় কোনো ডেট দেওয়া যাবে না। সম্পাদকীয় প্রতিবেদনে আসছি আমি, তাহলে সেক্ষেত্রে 1, 2, 3ই লিখতে হবে, ঠিক আছে। কিন্তু যদি সেটা মানে কোনো সাধারণ প্রতিবেদন হয়, কোনো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা,
কোনো একটা, আমি যেটা বললাম যে কোনো একটা ওই যে কোনো কিছু অনুষ্ঠিত হচ্ছে, প্রদর্শিত হচ্ছে, ঠিক আছে, বই মেলা হতে পারে, কোনো ব্লাড রক্তদান শিবির হচ্ছে, তাহলে এগুলোর জন্য আমি এমন একটা দিনকে বাঁচবো, যেমন বই মেলার জন্য আমি বললাম জানুয়ারির শেষ সপ্তাহ, ঠিক আছে, দিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলছে, শেষ লাস্ট উইক অফ জানুয়ারি মানে শেষ সপ্তাহ, আর সাধারণত মেলাগুলো তো সব শীতকালেই হয়, আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে। এটা যেমন বই মেলার ক্ষেত্রে আমি বললাম। রক্তদান শিবির হলে কি হবে, সেটা হচ্ছে কোনো একজন বিখ্যাত কোনো মনীষীর জন্মদিনে হবে, হতে পারে সেটা গান্ধীজির জন্মদিনে, হতে পারে বিবেকানন্দের জন্মদিনে, তাহলে ডেট গুলো মনে রাখতে হবে, বিবেকানন্দের হচ্ছে 12ই জানুয়ারি, গান্ধীজির হচ্ছে 2রা অক্টোবর, সুভাষচন্দ্র বসুর হচ্ছে 23শে জানুয়ারি, অথবা স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট, অথবা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, এই দিনগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ম্যাম বলছি কোনো একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি ধরুন পরীক্ষার দিনের ডেটটা দিলাম, কিন্তু আমি যদি মানে লিখি বডিতে যে গতকাল এরম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরম ভাবে কি লিখতে পারি, না দিতে হবে যে আজকে সকালেই হয়েছে, এরকম ভাবে লিখতে হবে? না, এখন হচ্ছে যে হ্যাঁ, সেক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি দেওয়া থাকে, মানে ট্রেন অ্যাক্সিডেন্ট এবং বাস অ্যাক্সিডেন্ট, এই দুটোর ক্ষেত্রে আমি বলছি দীর্ঘদিন পরীক্ষায় সেভাবে আসেনি প্রশ্নটা, ঠিক আছে, কারণ ওই ডেট মেনশন করা হয় হয় বলেই আর কি, খুব একটা আসেনি এই বিষয়টা নিয়ে প্রশ্ন। তো সেক্ষেত্রে তো কোনো একটা নির্দিষ্ট ডেট ভাবতেই হবে, তো পরীক্ষার ডেটটাই সেক্ষেত্রে দেবে, তবে এই দুটো বিষয় খুব একটা আসবে বলে আমার মনে হয় না, তবে হ্যাঁ, বিমান দুর্ঘটনা যেটা আমেদাবাদে হয়েছে ওটার পার্টিকুলার ডেটটাই জেনে যাবে, ওটা যদি আসে তাহলে সেক্ষেত্রে ওটার পার্টিকুলার ডেটটাই জেনে যাবে। না ম্যাম, আমি বলতে চাইছি যে আমি ডেটটা দিলাম, এবার আমি বডিতে কেমন লিখবো, যে আজকে ঘটনাটা ঘটেছে না গতকাল ঘটেছে, মানে গতকাল দিয়েও কি লেখা যেতে পারে? গতকাল দিয়েই লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। ম্যাম ওখানে যে 1 2 3 লেখা আছে ওখানেই ডেটটা লিখবো তাই না? ডেট লেখার দরকার নেই, তোমরা 1 2 3ই লিখে আসবে, সম্পাদকীয় প্রতিবেদনই দেবে পরীক্ষায়, বা সাধারণ প্রতিবেদন মানে এই জাতীয় প্রতিবেদন দেবে, তো সেক্ষেত্রে 1 2 3ই লিখবে, কোনো ডেট দেবে না পরীক্ষার হলে, যদি সেটা অ্যাক্সিডেন্ট রিলেটেড না হয়, দিলেও অ্যাক্সিডেন্ট রিলেটেড হলেও সেটা ভেতরে দেবে বডিতে, ঠিক আছে, ওপরে কোনো ডেট দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওপরে ডিরেক্ট ওখানে 1 2 3ই লিখবো হ্যাঁ, হ্যাঁ, সবগুলোতেই, মানে কোনো কিছুই লিখবো, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। আর প্রয়োজনে এরকম নিচে যখন উত্তরটা হয়ে যাচ্ছে, তখন যখন উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, এখানে থার্ড ব্র্যাকেটে এই যে প্রতিবেদনটা তো এখানে কমপ্লিট হয়ে গেল, দেন এখানে হুম। থার্ড ব্র্যাকেটে লিখে দেবে যে স্থানের পরিবর্তে ক খ গ, এবং স্থানের পরিবর্তে ক খ গ এবং তারিখের পরিবর্তে 1 2 3 ব্যবহার করা হলো। একটু নিচে থার্ড, ম্যাম আর যেটা ওই পুষ্প প্রদর্শন বা রক্তদান শিবির এইগুলো বলছেন সেটা তাহলে বডিতে তারিখটা দেবো? বডিতে না, একদম ফার্স্ট প্যারাতে, বডিতে না, ফার্স্টে। ফার্স্ট প্যারাতে? হ্যাঁ, 3টে প্যারা করবে সব সময়, এই তারিখের হুম ম্যাম ব্যাপারটা হুম আমি হুম। তারিখটা তারিখটা তো না দিলেও হয়, তারিখটা কি খুব ম্যাটার করে? না, খুব ম্যাটার করবে না, ওই জন্য তো আমি বললাম যে বিশেষ কোনো মনীষীর জন্মদিন বলে উল্লেখ করবে, তাহলে তার ব্যাপারটা তারিখ দিলেও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ওই পার্টিকুলার ডেটটাকেই গুরুত্ব দেওয়া হয় ওখানে, তাই মানে বলে এক্সামিনার ম্যাম দেখবেন যে এ মানে লেখাটা একটা ঠিক আছে। টপিক দেবে, টপিকটা দেবে, এক্সামিনার দেখবেন যে মানে কেমন ভাবে সে মানে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, হ্যাঁ, সেটাই একটা মেন হচ্ছে, একটা আমার মনে হচ্ছে এটাই যে হুম, ঠিকঠাক ভাবে সে লিখতে পারলো কিনা। একদম। তারিখটা পিএসসি এই কারণেই বারণ করে, মানে পিএসসি চায় যে সবসময় নিরপেক্ষ থাকতে, ঠিক আছে, মানে ওই তারিখে কোনো একজন এক্সামিনারের অ্যালার্জি আছে, সে নম্বরটা কম দিল, এটা যেন না হয়, আর এছাড়া তারিখের কোনো ভূমিকা নেই, ঠিক আছে। ম্যাম এইরকম কি রিপোর্ট আসতে পারে যে কোনো একটা মানে মনীষীর নিয়ে, যে তার এই জন্মবার্ষিকী এইরকম কিছু, হ্যাঁ, দু হ্যাঁ, চারটে সেটা যদি মনীষী আসে, এরকম? আসতে পারে, সেটা যদি আসে দেন ঋত্বিক ঘটক করে যাবে, আমি এটা বলতে যাচ্ছিলাম, মানে বলবো ভেবেছিলাম এর মধ্যে, ঋত্বিক ঘটক করে যাবে, ঠিক আছে।
আর কিছু দু চারটে মনীষী একটু যেগুলো হয়তো এই বছরে তার ঋত্বিক জন্মবার ঘটকের আছে বার্ষিকী, সেগুলো আমি বলে দিলাম, আর আমি আরেকবার চেক করে নেবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ওই দু চারটে মনীষীর একটু চেক করে নেবেন। হ্যাঁ, সাধারণত আমরা কাজ করতে গিয়ে তো খুব রিনাউন্ড কারোর কারোর লিখে থাকি, তো তার মধ্যে ঋত্বিক ঘটকটা আমরা করেছিলাম কাজ, তো সেই কারণে বলে দিলাম, মনে আছে বলে। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে কিরকম হবে যে ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লেখো। হ্যাঁ, এবার তার জন্মবার্ষিকীতে তার ফিল্মগুলো নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে, বা তার ফিল্মগুলোকে কিভাবে অনেকদিন আগে হয়েছে এবং সেগুলো অনেক কিভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়গুলো উঠে আসবে মানে পুরো। বাংলা চলচ্চিত্রে তার অবদান আছে যেটা। অবদান, হ্যাঁ, অবদান কতটা, তার অবদান বর্তমান প্রজন্মকে কতটা প্রভাবিত করেছে, আর হচ্ছে যে কিভাবে তার ওই সেই আগামী প্রজন্মের জন্য, বিশেষ করে যারা এখন তো ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করা হয়, হ্যাঁ, তো সেই কারণে সেই এখনকার প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য কিভাবে তার সিনেমাটাকে, কিভাবে তার তথ্যচিত্রগুলোকে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সরকারের তরফে, সেই বিষয়গুলো নিয়ে আমি দিয়ে দেবো এগুলো করলে। কালকে তাহলে আমি এক কাজ করো, কালকে এই টপিকটা মানে ঋত্বিক ঘটকের টপিকটা আর রক্তদান শিবির, এই দুটো আমি কালকে লিখিয়ে দেবো, ঠিক আছে? ম্যাডাম আমাদেরকে টেন্স লিখতে দেবেন। একটু বলে দিবেন? না না, আমি লিখতে এই মুহূর্তে দিচ্ছি না, আগে তোমাদের খাতাগুলো কমপ্লিট করি দেখা, তারপর আমি লিখিয়ে দেবো এটা, ঠিক আছে? তারপর আবার সামনের সপ্তাহে লিখতে দেবো। হ্যাঁ বল। ম্যাডাম টেন্সটা একটু বলে দিবেন, কোন প্যারাতে কোন টেন্স ইউজ হবে, মানে কি আহ, ওটা একটু আচ্ছা, বুঝতে পারছি না। টেন্স ব্যবহার করা হবে সাধারণত এতে যা কিছু লেখা হয় প্রতিবেদনের ক্ষেত্রে। দেখো এখনকার সময় প্রতিবেদন যেটা হচ্ছে ঘটক যে যেটা হচ্ছে যে আমি যদি কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলি, যেটা বললে যে এখন তো দুই ধরনের ব্যাপার, কেউ যদি বলে যে আজকেই ঘটনাটি ঘটেছে দিয়ে তুমি তুলে ধরেছো পত্রিকাতে, সেটাও ভুল নয়, তার কারণ এখনকার মিডিয়াতে দু ধরনের হয়। একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া, মানে যে এখন ঘটছে খবরটা এক্ষুনি পাবলিশড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তো আমি অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সেই লিখবো, বর্তমান কালে। আর একটা হচ্ছে যেটা আগে ছিল, যেটা আমাদের খবরের কাগজে আমরা পাই, যে ঘটনাটা আগের দিন ঘটে গেছে সেটা আজকে লেখা হচ্ছে, তাহলে সেটা অতীতকালে লিখবো। তার মানে অতীত অথবা প্রেজেন্ট, মানে পাস্ট অথবা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, বাট ভবিষ্যৎকালে লেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে এই টপিকটা নিয়ে? যদি প্রতিবেদন সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে বলো, তাহলে বঙ্গানুবাদে যাব। ম্যাম বলছি, আপনি যে ওই লিস্টটা দিয়েছিলেন না প্রতিবেদনের অনেকগুলো, ওগুলো আপনি লিখিয়ে দেবেন সব কটা, বা আপনি প্রোভাইড করে দেবেন? হ্যাঁ, মোটামুটি ভাবে যে আমি আরেকবার দেখবো, গুরুত্বপূর্ণ দেখেই দিয়েছি, সবগুলোই প্রায় লিখি, ঠিক আছে? আচ্ছা। তার মধ্যেই বেশ কিছু আমি ওই বলছি যে বেশ কিছু ধর্মীয় সাম্প্রদায়িকতা, আমার মনে হয় না যে অতটা কঠিন টপিক পিএসসি ক্লার্কশিপের জন্য দেবে, ডাব্লিউবিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, অতটা গুরুত্ব মানে ওরকম টপিক দেবে না। তবে হ্যাঁ, টেরোরিস্ট পাতি যে বর্তমানে সন্ত্রাসবাদী যে হামলাটা হচ্ছে ওভারঅল, সেটা নিয়ে আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মানে মানে আপনারই যেগুলো মনে হচ্ছে যে আসতে পারে এই হ্যাঁ, ক্লাসরুমে, সেগুলো আমি বলে দেবো, এগুলোই। ঠিক আছে? এবারে তাহলে বলি যে ওই এটা বঙ্গানুবাদটা, বঙ্গানুবাদটা তো আশা করি সকলে পেরেছো, একদম সহজ ছিল। অসুবিধা হয়েছিল কি লিখতে? বলছে যে একটু বড় ছিল ম্যাম, এত বড় পিএসসি তে আসবে তাই? হ্যাঁ, এখন কোনো ঠিক ঠিকানা নেই বড় ছোট কোনো কিছু, তবে একদম তো সহজ সহজ থাকলে তো, একটু বড় থাকলে কোনো প্রবলেম নেই, ভাবতে তো হবে। বলছে যে গ্যালিলিওকে নিয়ে লেখা, গ্যালিলিও বিলিভড দ্যাট দ্য সান ডাজ নট গো রাউন্ড দ্য আর্থ। আগের বারেও যা ছিল মোটামুটি তার থেকে হয়তো 2 থেকে 3 লাইন বড় ছিল কিনা সন্দেহ, কিন্তু প্রায় সেম ছিল আমার যতটুকু মনে পড়ছে। আগের বারে একটা মানে স্টুডেন্ট নিয়ে বা দেশাত্মবোধ নিয়ে কিছু একটা ছিল, স্টুডেন্ট লাইফ বা দেশকে নিয়ে বোধহয় ছিল, ঠিক আছে, দেশপ্রেমিক এই ব্যাপারটা নিয়ে ছিল। গ্যালিলিও বিলিভড দ্যাট দ্য সান ডাজ নট গো রাউন্ড
দ্য আর্থ, ঠিক আছে, যে গ্যালিলিও বিশ্বাস করতেন যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, দ্য সান ডাজ নট গো রাউন্ড দ্য আর্থ, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, বিলিভড মানে বিশ্বাস করতেন। ম্যাম আমি প্রদক্ষিণ করা লিখেছি, ওটা কি হবে? হ্যাঁ হবে, হবে। But that the earth and other wandering stars or planets go round the sun, ঠিক আছে, কিন্তু পৃথিবী কমা অন্যান্য নক্ষত্র ওয়ান্ডারিং স্টার্স এবং গ্রহরা সূর্যের চারপাশে বিচরণ করে। এই যে ওয়ান্ডারিং শব্দটা রয়েছে, এটা বিচরণ করাও বোঝায়, আর একটা হচ্ছে ওয়ান্ডারিং স্টার্স যেটা বলেছে, এটা হচ্ছে ভ্রাম্যমান শব্দটাকেও বোঝায়। অন্যান্য ভ্রাম্যমান নক্ষত্ররা, ভ্রাম্যমান না দিলেও অন্যান্য নক্ষত্র এবং গ্রহরা, পৃথিবী, অন্যান্য নক্ষত্র এবং গ্রহরা সূর্যের চারপাশে বিচরণ করে, হলো, বা প্রদক্ষিণ করে, কথাটা হবে। আচ্ছা, বা ঘোরে, সেটাও হবে, তিনটেই হবে। অলদো হিজ ফেম, ফেম মানে হচ্ছে খ্যাতি, was now spread far and wide, এই কথাটাকে একসাথে লিখতে হবে, বিশ্বজোড়া, জগৎ জুড়ে তার খ্যাতি, ঠিক আছে, ফার অ্যান্ড ওয়াইড। although his fame was now spread, যদিও তার খ্যাতি ছিল বিশ্বজুড়ে বা বিশ্বজোড়া, he had many enemies who thought that, তার ছিল অসংখ্য শত্রু, ঠিক আছে, তবে তার বহু শত্রু ছিল যারা ভাবতেন যে গ্যালিলিও, who thought that, যারা ভাবতেন he was trying to prove that the Bible was false, যে তিনি, যে গ্যালিলিও বাইবেলকে মিথ্যে প্রমাণ করবার চেষ্টা করছেন, মিথ্যে প্রমাণ করবার চেষ্টা করছেন, ট্রাইং মানে চেষ্টা করা, প্রুভ মানে প্রমাণ। বাইবেল ওয়াজ ফলস, মিথ্যে, বাইবেল মানে তো আমরা জানি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তাই হি ওয়াজ দেয়ারফর কল্ড টু রোম, এবং সেই কারণেই তাকে রোমে ডেকে পাঠানো হয়, রোমের একটা গির্জায়, যেখানকার গির্জার যে কর্তৃপক্ষ তাকে ডেকে পাঠায়, টু অ্যাপিয়ার বিফোর দ্য চার্চ অথরিটিজ, ঠিক আছে, সেই কারণেই রোমের একটা গির্জার কর্তৃপক্ষের কাছে তাকে হাজির হতে বলা হয়, নিকট, সেই কারণেই তাকে রোমের গির্জার কর্তৃপক্ষের নিকট হাজির হতে বলা হয়, হলো। হিজ জাজেস, যারা বিচারক ছিলেন, নিউ লিটল, আগে থেকেই জানতেন, মানে তাদের আর কি, নিউ লিটল অ্যাবাউট সায়েন্স, বিজ্ঞান সম্পর্কে ধারণা খুব কম ছিল বা জ্ঞান কম ছিল, লিটল মানে অল্প ছিল। আচ্ছা, এখানে হচ্ছে যে তার জ্ঞানটা কম ছিল, ওকে। আচ্ছা, এই সম্পর্কে তার কি ছিল, বিজ্ঞান সম্পর্কে তার জ্ঞানটা অল্প ছিল। And so they decided that if he again said that the earth moved round the sun, যেহেতু তারা বিজ্ঞান কম জানতো, তারা সিদ্ধান্ত নিলেন, ডিসাইডেড যেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, that if he again said that the earth moved round the sun, যদি তিনি আবার বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বা প্রদক্ষিণ করছে, he would be sent to prison, তাকে তাহলে কি করা হবে, জেলে পাঠিয়ে দেওয়া হবে, প্রিজন মানে তাকে জেল বন্দি করা হবে, জেলে পাঠিয়ে দেওয়া হবে। being afraid of cruel punishment, প্রচন্ড ভয় পেয়ে গেলেন, afraid মানে ভয় পাওয়া, ভীত হওয়া, of cruel punishment অর্থাৎ এই ধরনের নির্মম শাস্তি দেখে গ্যালিলিও প্রচন্ড ভয় পেয়ে গেলেন, নির্মম শাস্তির কথায় ভয় পেয়ে, he pretended, তিনি ভান করলেন, to give up his belief, যেন তিনি তার বিশ্বাস
ছেড়ে মানে আর কি ত্যাগ করেছেন। তিনি তার বিশ্বাস গিভ আপ মানে ত্যাগ করা। এমন ভান করলেন, প্রিটেন্ড মানে ভান করা। A few years later, এর কিছু বছর পরে, he became blind, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, and this was very sad, এটা ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই স্যাডটা দুটো ভাবে হতে পারে, একটা ছিল দুঃখজনক অথবা আরেকটা হতে পারে মর্মান্তিক। এই ঘটনা ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা বা মর্মান্তিক। Because it was by using his eyes, কারণ that he had made his important discoveries, কারণ তিনি গুরুত্বপূর্ণ সমস্ত আবিষ্কার করেছিলেন তার চোখের দ্বারাই। At the age of 78 he died, যখন তার বয়স 78 বছর তিনি মারা গিয়েছিলেন, তিনি প্রয়াত হন। এই শব্দটাও দেওয়া যেতে পারে, প্রয়াত হন। Dishonor in his own country, তাহলে এই কথাটা আগে চলে আসবে, এটা পরে হবে, ঠিক আছে? এইটা আগে হবে যে নিজের দেশে অপমানিত হয়ে বা অসম্মানিত হয়ে, নিজের দেশে অসম্মানিত হয়ে তিনি 78 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। at the age of 78 he died, তিনি প্রয়াত হয়েছিলেন। এই ডিসঅনার শব্দটা এটা আগে আসবে, নিজের দেশে ইন হিজ ওন কান্ট্রি এটা পরে হবে না কিন্তু, হ্যাঁ। তবে শব্দটা মানে সেন্টেন্সটা ঠিকভাবে কনস্ট্রাকশন হবে যে নিজের দেশে অসম্মানিত হয়ে বা অপমানিত হয়ে, অপমানিত হবে না, অসম্মানিত হয়ে 78 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন বা তার মৃত্যু হয়। দেখো, এবার যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় বলো, বলি। ম্যাম দিস ওয়াজ ভেরি স্যাড বিকজ ইট ওয়াজ বাই ইউজিং, এই লাইনটা একটুখানি বলবেন? হ্যাঁ, দিস ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল খুবই একটা দুঃখজনক বা মর্মান্তিক। স্যাড কথাটার দুটোই লেখা যেতে পারে, একটা দুঃখজনক ঘটনাও লেখা যেতে পারে, মানে বিষয়টা খুবই দুঃখজনক ছিল ঘটনা, অথবা মর্মান্তিক ঘটনা। বিকজ কারণ ইট ওয়াজ বাই ইউজিং হিজ eyes that he had made his important discoveries, তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো করে গেছিলেন সেগুলো সবগুলোই তার চোখের দ্বারা তিনি করে গিয়েছিলেন আর কি। চোখ দিয়েই সমস্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো করতেন। ওই মানে চোখটাকে ওই যে এর মধ্যে রেখেছিলেন না, ওই যে গ্যালিলিওর দেখবে ছবিতে দেওয়া থাকে ওই অনুবীক্ষণ যন্ত্রটা, হ্যাঁ ওই কারণেই বলা হয়ে থাকে। তিনি তার চোখের ঠিক আছে দ্বারাই ম্যাম। সমস্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো করেছেন, ইম্পর্টেন্ট ডিসকভারিজ, আবিষ্কার ওকে ম্যাম। ডিসকভারিজটা। বলো, কারোর যদি কোনো অসুবিধা থাকে আছে এই বঙ্গানুবাদটা নিয়ে? পরেরটাতে যাব, ভাবার্থতে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো, সারাংশটা মাত্র 76টা ওয়ার্ডে আছে, ঠিক আছে? ওই 26, 27 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে কমপ্লিট করবে, তার থেকে আর বেশি বাড়াবে না। বলছে যে অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তা ভার অতীতকেই নিতে হবে। এক কথায় আমি এটা পড়ানোর আগে একটাই কথা বলবো যে এটাতে মূল বিষয়টা হচ্ছে অতীত আর ভবিষ্যতের কথা ধরো না, বর্তমানই হচ্ছে জীবনের সব, বর্তমানের মাধ্যমেই জীবনে সবকিছু পাওয়া যাবে। অতীতের যাবতীয় কিছু ব্যর্থতা সেই সমস্ত ভুলে যেতে হবে, আর ভবিষ্যৎকে নিয়ে যাবতীয় দুশ্চিন্তা সব ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে এই প্যাসেজটার মূল অর্থ একদম। এবার এটাকে আমাদেরকে লিখতে হবে পরপর। বলছে যে অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে, অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে, ঠিক আছে? আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই, আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়।
মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায়। ঠিক আছে, এই যে স্নায়বিক দুর্বলতা, এই দুর্বলতা আর ম্যাডাম এই মানুষের এই দুটো শব্দই প্রায় নিয়ারেস্ট, প্রায় নিয়ারেস্ট। ঠিক আছে, অতএব অতীতের ভবিষ্যতের দরজায় আগল লাগাও, মানে অতীতের আর ভবিষ্যতের দরজায় বন্ধ করে দাও। আগল লাগানো মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে। এই দৈনিক শব্দটার সমার্থক শব্দ কি? দৈনন্দিন। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এই প্যাসেজটা থেকে কি বুঝেছি? এগুলো না যখন ওই করতে হবে ঠিক এইভাবে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হবে, সুবিধা হয় এতে করতে। কিন্তু আমি বুঝতে পারি যে ওটা আস্তে আস্তে হবে। ঠিক আছে, এগুলো একটু স্টক অফ ওয়ার্ডস গুলো জানাটা খুব দরকার। আচ্ছা, এবার হচ্ছে এই দুশ্চিন্তা শব্দটার আমি যদি একটা সমার্থক শব্দ বলি, যেটা হচ্ছে উদ্বেগ। উদ্বেগ, আমরা বলি না যে খুব উদ্বিগ্ন, আমরা মানে মানে খুবই ব্যাপারটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তা করছি, এটাই। তো যাই হোক, এখানে তাহলে আমি মূল বিষয়টা হলো এটাই যে অতীতকে ভুলে যাওয়া বা ভবিষ্যৎকে ভুলে বর্তমানের পথে হাঁটা। তো আমি এটাকে দুটো কি বলবো শিরোনাম করতে আমি করেছি। তোমরা তোমাদের মতো, আমি খাতা দেখবো এবং বলবো যে অতীত নয় ভবিষ্যতের ভাবনা নয়, বর্তমানে বাঁচো। একটা হলো এটা, একটা হলো এটা, মধ্যখানে একটা অবলিক দেওয়া আছে, এটা প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে অতীত আঁকড়ে ভবিষ্যৎকে ভেবে নয়, অতীত আঁকড়ে কমা দিতে হবে, নইলে কিন্তু হবে না, মিনিং দাঁড়াবে না। ভবিষ্যৎকে ভেবে নয় কমা, বর্তমান পথের দিশারি। ঠিক আছে, এই হলো দুটো। ম্যাডাম বলছি, এই আপনি যে ওগুলো ওই যে টাইটেলটা দিয়েছেন ওগুলো তো প্রায় দেখা যাচ্ছে 60 থেকে 8টা শব্দের হয়ে যাচ্ছে। প্রতিবেদন এই ভাবার্থক ক্ষেত্রে বা সমার্থক ক্ষেত্রে এক লাইনেই যা করার করতে হবে, আমি যেন দ্বিতীয় লাইনে না আসি। আচ্ছা, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে? রিপোর্ট লাইনের ক্ষেত্রে অনেক সময় কমা দিয়ে দ্বিতীয় লাইনে আসতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আচ্ছা সেটা যেন আমার মানে একবারে 2-3 এরকম না হয়ে যায়, একেবারে এরকমই থাকে, মানে বিষয়টা সামঞ্জস্যপূর্ণ থাকে। ঠিক আছে, আচ্ছা। ম্যাম আমি আমি শিরোনামটা দিয়েছি। 27টা থেকে 30টার মধ্যে আমাকে ওয়ার্ড লিমিটে লিখতে হবে, খুব ছোট্ট করে। আমি আগেই বলেছি যে এখানে মূল যে বিষয়টা বারবার করে বলছে যে অতীতকে ভুলে যাও, আগেই বলে দিয়েছে, মানে অতীতের কথাও ভেবো না, অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। তাহলে এক কথায় কি বলেছে? অতীতকে ভুলে যাও, অতীতের জন্য যে উদ্বেগজনক যে যদি তোমার মানে অতীতকে নিয়ে যদি তোমার কোনো উদ্বেগ থাকে, তাহলে সেটাকে তোমাকে মানে অতীতকেই দিয়ে দিতে হবে, মানে তাকে আর তুমি সঙ্গে করে নিয়ে চলতে পারবে না। এক কথা এটাই বলেছে। 3 নম্বর বাক্যে ম্যাম বলছে, হ্যাঁ বলো। ম্যাম এটা 1-3 করতে হবে তো? 1-3 করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এটা 1-3 যদি 35 মানে বা 36 এরকম হয় তাহলে কি কেটে দিবে? হ্যাঁ, অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে 3 দুগুণে 6, 1 16, 3 5 15, তো মানে একটু একটু বেশি হচ্ছে। ওই 26 থেকে 27 ম্যাক্সিমাম, 5 বেশি 5 কম বলে, 5 কম করো না। আর মানে এক্সাক্ট রাখলে খুব ভালো হয়, খুবই ভালো হয় এক্সাক্ট রাখলে। তো ম্যাম মানে এটা এটা বলছি বাংলা আমার ইংলিশ দুটোর 22টা ক্ষেত্রে শব্দ এটা হয়েছে, একই? অসুবিধা হবে? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 1-3 করে +5 বা -5। হুম, আর একটা জিনিস যদি ঠিক আছে। করে আসতে পারো খুব ভালো হয়, কিন্তু এত কম সময়ে সেসব করার টাইম থাকবে না। কিন্তু যদি কেউ মানে তার হিউজ প্র্যাকটিসে সে যদি নামিয়ে আসতে পারে, তো সেটা খুবই ভালো হবে। আমি বলছি, সেটা বলে দিচ্ছি কি করে। আদারওয়াইজ একটু গ্যাপ রেখে দিয়ে আসলেই হবে। এই মানে তুমি যদি মানে পরীক্ষক সেটা একটা ভালো ইমপ্রেশন তৈরি করে খাতার মধ্যে। এক হলো খাতার সাইডে যখন লিখবে একটা পেন্সিল দিয়ে দুটো সাইডে দাগ কেটে নেবে, ঠিক আছে? মানে খাতার মাঝখানটায় লিখবে, দুটো সাইডে দাগ কেটে নেবে। এটা লেখার এগুলো জায়গাগুলো মনে রাখবে, মানে উল্টো পাল্টা লিখে দিয়েই চলে আসবে না অগোছালো ভাবে, খাতাটাকে সুন্দর করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আমি লিখছি, ঠিক এই যেভাবে প্রিন্ট করা আছে না, তো আমাদের কি হবে, এখানে তো প্রিন্ট করেছি বলে একটা লাইনে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা করেছি।
তোমাদের খাতায় সেটা হবে না। খাতায় যখন লিখবো ম্যাক্সিমাম 1 2 3 4 5টাই থাকবে, 5 থেকে 6টা ওয়ার্ড হবে। একটা নর্মাল হাতের লেখায় আমি মনে করি 5 থেকে 6টা ওয়ার্ড হয়, তাহলে 5টা কি 6টা এখানে পাশে না যতগুলো ওয়ার্ড হলো সেটা মেনশন করে দেবে। আর একটা গ্যাপ দিয়ে লিখবে, ওয়ার্ডের মাঝখানে একটা ছোট্ট গ্যাপ, মানে একদম গায়ের মধ্যে তুলে দেবে না, যাতে তার কাউন্ট করতে সুবিধা হয়। তুমি যদি এটা লিখে মানে সাইডে যদি করে দিয়ে আসো নাম্বারিং করে, তোমার খাতাটা গুড ইমপ্রেশন তৈরি করবে। যে পরীক্ষককে, যিনি খাতা দেখছেন তার কাছে মানে কি বলবো, বিষয়টা হচ্ছে যে তাকে বেশি খাটতে হচ্ছে না, এই আর কি। আর খাতাটা মানে সুন্দর হবে, কারণ বক্স তোমাদের থাকবে না। তো সুতরাং এইভাবে একটু চেষ্টা করবে, এগুলো প্র্যাকটিস করো এখন থেকেই। যে আমি কালকে 10 মিনিট একটা ভাবার্থ ক্লাসেই করতে দেবো, আগে থেকে নয়, ক্লাসে। তো এই জিনিসটা বলছিলাম, ঠিক আছে। যখন এটা হয়ে গেল, যে ধরো আমি বলছি যে 5টা লাইন হবে, তাহলে ধরো 5টাই হলো, তাহলে এক্ষেত্রে ধরো 5, ঠিক আছে। আবার ধরো 5টা হলো, 5, এটাও হয়। তাহলে এবার এরকম করে করে 5টা হলো তো, দিয়ে লাস্টে তুমি এখানে 20টা মার্ক করে দিলে, মনে থাকবে। আর 5টা ধরো হইলো, কিন্তু লাস্টে এসে ধরো এখানে কোনো কারণে লাস্টে 2টো লাইন মানে 2টো ওয়ার্ড হলো, ঠিক আছে। তাহলে এখানে লাস্টে গিয়ে এখানে লাস্টে 2টোই যোগ করবে, দিয়ে লাস্টে একদম টোটাল কতগুলো হচ্ছে সেটাকে লিখে দেবে। এইভাবে করে দিয়ে আসবে, একটা গ্যাপ রাখবে ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের, খাতা গুড ইমপ্রেশন তৈরি করবে। বাংলা ইংরাজি আমি দুটোর ক্ষেত্রেই বলছি, শুধু বাংলার ক্ষেত্রে এই 5টা এইভাবে লিখবে, ইংরাজির ক্ষেত্রে 5 লিখবে, এই হলো বিষয়। আর খাতা দুটো সাইডে পেন্সিল দিয়ে মার্ক করে কেটে নেবে, আর মাঝখানটা লিখবে। খাতার একদম এই কোণ থেকে ওই কোণ কোনো জায়গা নেই, এটা যেন না হয়, সুন্দর করে লিখবে, মাঝখানটা লিখবে। হ্যাঁ, এবারে আসি প্রথমে যেটা আমি বলছিলাম, যে 3টে লাইন বললাম, অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে। তাহলে এই 3টে লাইনে একটাই কথা বলেছে, অতীতকে বাদ দাও, বর্তমানকে নিয়ে বাঁচো, সোজা কথা। তাহলে আমি প্রথমটাতেই আসবো এটাই, যে অতীতের ব্যর্থতার জন্য উদ্বিগ্ন হওয়া নয়, অর্থাৎ অতীতকে নিয়ে উদ্বিগ্ন হওয়া নয়, এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বর্তমানের পথেই এগিয়ে যেতে হবে। কেন বলেছে ভবিষ্যতের কথা? এই যে এখানেই বলেছে যে আগামীকালের বোঝা, মানে আগামীকাল মানেই বোঝাচ্ছে যে এটা হচ্ছে ভবিষ্যৎকাল, এখনো আসেনি। আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে, আগের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। তার মানে অতীতকালকে এবং ভবিষ্যৎকালকে বাদ দিতে হবে। তাহলে অতীতের ব্যর্থতাকে সঙ্গে নিয়ে নয় বা উদ্বিগ্ন হয়ে নয়, অতীতের ব্যর্থতাকে নিয়ে উদ্বিগ্ন হওয়া নয় বা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বর্তমানের পথেই এগিয়ে যেতে হবে। একটা বাক্য হয়ে গেল। পরের বাক্য কি বলছে? এই অবধি তাহলে আমাদের হয়ে গেল একটা, ঠিক আছে। এটা থেকে 1 নম্বর বাক্যটা পেয়ে গেলাম। দ্বিতীয় বাক্যটা বলছে, ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। একই কথা, দরকার নেই, আজই তো ভবিষ্যৎ, মানে বর্তমানটাই ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল বলে কিছু নেই, একই কথা চলছে, এগুলোকে আর কিচ্ছু লিখবো না। মানুষের মুক্তির দিন তো আজই, এই যে মুক্তি, ঠিক আছে, এই মুক্তি মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্ত হওয়া, স্বাধীন, তাই তো। এই মুক্তি মানে হচ্ছে মোক্ষ লাভ। এখানে মুক্তি মানে মোক্ষ লাভ, আধ্যাত্মিকতার স্তরে বলা হয়েছে, মোক্ষ লাভ বা পরিত্রাণ, এই শব্দটা ব্যবহার করতে হবে। এখানে যে মুক্তি বলেছে তার সেন্সে এইটা হবে, ঠিক আছে, যে কোনো একটা শব্দ, মোক্ষ বা পরিত্রাণ। মানুষের মুক্তির দিন তো আজই। এবার দ্বিতীয় বাক্যটা আমরা এখান থেকে নেব, আজই তো ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতা। একটু আগে আমি বলছিলাম শক্তিহীনতা দুর্বলতা প্রায় এক সমার্থক, মানসিক দুশ্চিন্তা এবং স্নায়বিক দুর্বলতায়। তাহলে এক কথায় আমি এখানে কি বলবো? এখানে বলবো যে বর্তমানের পথই হচ্ছে মোক্ষ লাভের বা পরিত্রাণের পথ।
তাহলে বর্তমানের পথ মানে আজকের পথই হচ্ছে এটাই, এখানে বলেই দিয়েছে মানুষের মুক্তির দিন তো আজই, আজই মানে বর্তমান কাল, বর্তমান কাল হচ্ছে মোক্ষ লাভের বা পরিত্রাণের পথ হলো। অতএব অতীতের ভবিষ্যতের দরজায় আগুন লাগাও, মানে অতীত আর ভবিষ্যতের দরজাটাকে বন্ধ করে দাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে। আগেই বলেছি দৈনিকের সমার্থক শব্দ হচ্ছে দৈনন্দিন, অর্থাৎ কি না, অতীত এবং ভবিষ্যৎকে দূরে সরিয়ে দৈনন্দিন জীবনে মানুষকে বাঁচতে হবে। এই হলো উত্তরটা, একদম সোজা সরল। তিনটে বাক্য কিভাবে বের করতে হবে দেখালাম। দেখো যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় বলো। কালকে আমি ক্লাস এই করতে দেব, তোমরা করবে 10 মিনিটের মধ্যে, সেটাই উত্তর বলবো। কালকে ম্যাম ক্লাস নেবেন? হ্যাঁ কালকে একটা ক্লাস নেব। ওটা কটার সময় আছে? এই টাইমেই নিয়ে নেবো, কারোর অসুবিধা আছে কালকে? না, নেই। ঠিক আছে। ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলছি যে এই শিরোনামটা বর্তমানে বাঁচার নামই জীবন, এটা কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। উত্তরটা আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, প্রত্যেক গ্রুপে। আর আমি কালকে তাহলে প্রতিবেদন করাবো আর ক্লাসে একটা ভাবার্থ করাবো, এক্সট্রা ক্লাস একটা আমি করিয়ে রাখছি। আর হচ্ছে যে পরীক্ষা আবার আমি কালকে ক্লাসে ওটা করতে দেবো, আর বৃহস্পতিবার দিন আবার ফার্দার যেমন পরীক্ষা নিয়ে নেব। আর হচ্ছে যে আর রেকর্ডেড ক্লাসটা আমি ক্লাস হয়ে গেলে দিচ্ছি রাতের দিকে, ঠিক আছে? ম্যাডাম হ্যাঁ বলছি ম্যাম ইংরাজিটা কেমন? বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি পুরোটা তো মানে সেরকম ভাবে সময় পাচ্ছি না, তাই জন্য তোমাদের সঙ্গে বলতে পারছি না। তো আমি স্যারকে বলেছি, একজন স্যারকে, যে যিনি তোমাদের ফ্রিতেই যিনি কয়েকটা ক্লাসে বেসিক জায়গাগুলো একটু বলে দেবেন, ঠিক আছে? নেক্সট উইকে তোমাদেরকে আমি সেই ক্লাসের ব্যবস্থা করে দেবো। ওকে ম্যাম ওইটা তাহলে উনি দু একটা টেস্ট নিলে ভালো হয়, একটা লেখার একটা। আমি তো বলতে পারবো না, সেটা তোমরা স্যারকেই বলবে, ঠিক আছে? এই বিষয়ে তো আমি আমার দিক হ্যাঁ দিয়ে ম্যাম খুব আমি ভালো অলওয়েজ হয়। বলি সব সময়, কারণ এটার সাথে আমি একটু খুব কখনোই এটা হবে না, কারণ তোমাদের কথা ভেবেই এই ক্লাসটা আমি অনেক পরে আমি স্যারের সঙ্গে কনসাল্ট করেছি আর কি, ঠিক আছে? কারণ হ্যাঁ এই ম্যাম ক্লাসটা খুব তো আমি ভালো। বরাবরই বলেছি যেটা আমার ক্লাস, এখানে ইংরাজির কোনো সম্পর্কই নেই। না ম্যাম আমাদের একটু ভালোর জন্যই আপনি একটু করছেন এটা। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য। হ্যাঁ ম্যাম এটা খুব ভালো হবে। ম্যাম আমি একটা কথা বলি। হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম বলছিলাম যে আহ, আহ, আপনি যে পিডিএফটা দিয়েছেন সেটা তো সবটাই সম্পাদকীয়, তা আমি বলছি সাধারণ যে সমস্ত রিপোর্ট আছে সেগুলো কি আপনি দেবেন কোনো পিডিএফ, মানে যে সাধারণ বললো, আমি তো ওই যেমন হচ্ছে, যেমন ধরো এই দার্জিলিং, এই যেটা হচ্ছে উত্তরবঙ্গতে হয়েছে, যেটা পশ্চিম হ্যাঁ কলকাতায় হয়েছে, এগুলো তো দিয়ে দিয়েছি। আর দুটো তো দিয়েছি তোমাদের। আর হচ্ছে যেটা হচ্ছে যে কটা আমি বলেছিলাম, হ্যাঁ বিমান দুর্ঘটনা ওটা তো দিয়ে দিয়েছি। আর হচ্ছে প্রচারাভিযান, দুটো প্রচারাভিযান করে যাবে। একটা হচ্ছে সাক্ষরতা, মানে নিরক্ষরতা দূরীকরণ করতে হবে, ওটা আমি দিয়ে দিচ্ছি আজকে হুম মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে আরেকটা হলো আরেকটা হচ্ছে যে উম আর ম্যাম ম্যাম সেই কুম্ভ মেলায় যে পদদলিত যে ব্যাপারটা হয়েছিল, বা যে আইপিএল এর ইয়েতে যেটা হ্যাঁ ওটা আইপিএল জেতার পর হ্যাঁ ওটা তো আমি যেটা দিয়েছি। স্ট্যাম্পিড যেটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওটা তো দিয়েছি, ওটা দিয়েছি। আর ওই যেটা বললাম শিশু শ্রমিক আর নিরক্ষরতা দূরীকরণ, এটা নিয়েও যে সাধারণ প্রতিবেদন, সেটা প্রচারাভিযান যে দুটো আছে, এই দুটো আমি দিয়ে দিচ্ছি, আজকেই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম এই এসআইআরটা নিয়ে আসবে, এই যে যে এখন যে এসআইআরটা হচ্ছে। এসআইআর আর অপারেশন সিঁদুর সেভাবে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি করিয়ে দেবো, ঠিক আছে? এ মাসের শেষের দিকে ওই দুটো খুব গুরুত্বপূর্ণ নয়, করিয়ে দেবো। আচ্ছা ম্যাম, ওই যেটা দিল্লিতে যেটা হলো, বোম ব্লাস্ট যেটা হলো, ওই গাড়ি দুর্ঘটনা, ওটা
হ্যাঁ, ওটা যেটা দিল্লি বলে আসতে পারে এমনটা নয়, কারণ সেটা হলে পুলওয়ামা কাণ্ড, এই হ্যাঁ পুলওয়ামা কাণ্ড হতে পারে। তো সেই ইস্যুতে আমার মনে হয় যে ওইভাবে না দিয়ে প্রশ্নটা পার্টিকুলার সন্ত্রাসবাদী হামলা এটা নিয়ে একটা আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এর মধ্যে এই দুটোকে পুট করে দিতে হবে এবং এলে ওইভাবেই আসবে। কারণ পিএসসির যদি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখো, এটা দেখবে, মাথায় রাখবে যে পিএসসি কোনোদিন কোনো বিতর্কিত প্রশ্ন করেনি আজ অব্দি। কোনো বিতর্কিত প্রশ্ন না তো লেফট ফ্রন্টের আমলে করেছে, না তো এই সরকারের আমলে। ঠিক আছে, করে না ওরা কোনোদিন, কোনো পরীক্ষাতেই করে না, না তো মিসলেনিয়াস, না তো ক্লার্কশিপ, আর না তো বিসিএস। তাহলে ম্যাম উত্তরপ্রদেশের পদপিষ্ট হওয়ার ঘটনাটা ইম্পর্টেন্ট নয়? না না না, ওইসব কুম্ভ মেলার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, কুম্ভ মেলায় যে পদপিষ্ট হয়ে মারা গেলেন অনেকে। ওরকম কিছু আসবে না। ঠিক আছে, তোমরা বলেছো তো, আমি আমি আমার দিক থেকে 3টে ঘটনাই করিয়ে দেবো। ঠিক আছে, কারণ কোনো কিছু বিষয়কে নিয়ে, হ্যাঁ এটা আসতে পারে যে কুম্ভ মেলা হয়েছে, কিন্তু কোনো জিনিসটাকে নিয়ে তোমার কি বলে রাজনৈতিক স্তরে নিয়ে যাবে না লেখাটাকে। ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবে। এখন উত্তরপ্রদেশকে নিয়ে লিখলেই পশ্চিমবঙ্গে নানা রকম সমালোচনা শুরু হবে, সেই কারণে পিএসসি এগুলো অ্যাভয়েড করতে পারে। ম্যাম, হ্যাঁ, ট্যুরিজমের ব্যাপারে আসতে পারে? পর্যটন, হ্যাঁ পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গে কতটা উন্নতি হয়েছে বা কতটা অগ্রগতি হয়েছে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর পরিবেশ, পরিবেশ রিলেটেড যে কটা বিষয় বলেছি একদম রেডি করে ফেলো। পরিবেশ দূষণ, জীব বৈচিত্র্য কতটা প্রভাব ফেলছে, আচ্ছা পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার যে বিষয়ে সরকারের যে ভূমিকা, সেই জায়গাটা, এই প্রশ্নটা দেখে যাবে। এটা আমি পাঠিয়ে দিচ্ছি, এটাও আছে, আমি করিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এগুলো। ঠিক আছে। পূর্ব কলকাতায় কি বললেন? পূর্ব কলকাতার জলাভূমি রক্ষায় সরকারের ভূমিকা বা সরকারি পদক্ষেপ করে। প্লাস্টিকটা করাবে, প্লাস্টিকটা করাতে হবে, ওগুলো সামনের সপ্তাহে কর। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, কালকে আমি 8:30 থেকে ক্লাস